হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি সলমান খানের সিনেমা সিকান্দার এটা জাস্ট দেখে উঠলাম। তো এটার রিয়াকশন দেব, মানে রিভিউ করব। তো এই সিনেমাটা জাস্ট কালকে রিলিজ হয়েছে, সানডে রিলিজ, অ্যান্ড এটা কিন্তু ঈদ উপলক্ষে রিলিজ হয়েছে। তো এই সিনেমা থেকে কিন্তু অনেক লোকের এক্সপেকটেশনস আছে বা ছিল। আমারও প্রচুর এক্সপেকটেশনস ছিল এই সিনেমা থেকে। এই সিনেমার উপরে কিন্তু প্রচুর খরচা করা হয়েছে। এই সিনেমাটাকে জয়েন্টলি প্রডিউস করেছেন সলমান খান অ্যান্ড সাজিদ নাডিয়াডওয়ালা। এই সিনেমাটাকে ডিরেক্ট করেছেন আর মুরুগাডোস। তো প্রশ্ন হচ্ছে, এটা কি সলমান খানের একটা প্রপার এন্টারটেনিং ঈদ রিলিজ হয়েছে? তো প্রশ্ন হচ্ছে, এই সিনেমার যে দুটো আউট অফ ফর্ম খেলোয়াড় আর মুরুগাডোস আর সলমান খান, তাদের কি এই সিনেমা দিয়ে প্রপার কামব্যাক হলো? অ্যান্ড ভেরি কোইন্সিডেন্টালি আর মুরুগাডোসের প্রথম সিনেমা গজনি, এটা কিন্তু ফার্স্ট চয়েস ছিল সলমান খান, কিন্তু সলমান খানের গজনির কিন্তু স্টোরি ভালো লাগেনি। তো তখন সলমান খান তার সাথে কাজ করেনি। তো এবারে সিকান্দারে আর কি সলমান খান কাজ করেছে, মানে ও নিজেই আর মুরুগাডোসকে এখানে ডেকে এনে আর কি কাজ করিয়েছে। তো এবারে কি সলমান খানের সেই মুভটা সাকসেসফুল প্রমাণিত হলো? তো এই প্রত্যেকটা প্রশ্নের জবাব আনফর্চুনেটলি আমাকে নেগেটিভলি আর কি দিতে হচ্ছে। তো বুঝতেই পেরেছেন জবাবটা কি। আনসার ইজ নো। এই সিনেমাটা কিন্তু সলমান খানের প্রপার ঈদ রিলিজই লাগলো না। মানে ঈদে সলমান খানের সিনেমা থেকে আমরা কি এক্সপেক্ট করি? প্রপার একটা মশালা কমার্শিয়াল ফ্লিক, কিন্তু সেটা এই সিনেমা দেখে আমার মনে হলো না বস। এই সিনেমাতে পজিটিভ পয়েন্ট খুবই কম আছে। পজিটিভ পয়েন্ট বলতে ওই 3-4টে অ্যাকশন সিনস, ওই অ্যাকশন সিনসগুলো দেখতে ভালো লাগছিল। তাছাড়া এই সিনেমাতে আর কোনো পয়েন্ট পজিটিভ না, সবই প্রায় নেগেটিভ। সিনেমাটা আউটডেটেড লাগছে। সিনেমার হিরো সলমান খানকে মোস্ট ইম্পর্টেন্টলি আউটডেটেড লেগেছে। মানে পুরো বয়সের ছাপ তার মধ্যে বোঝা যাচ্ছে। হি ইজ লুকিং ভেরি ভেরি এজেড। সলমান খানকে যথেষ্ট বয়স্ক লাগছে। মানে মনে হচ্ছে যে ওকে জাস্ট কেউ ঘুম থেকে তুলেছে, মানে আর যেন কাজ করার যেন ইচ্ছাই নেই ওর, মানে জোর করে যেন কাজ করছে ও। মানে দেখলে কিন্তু তাই মনে হবে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট, একটা কমার্শিয়াল মশালা সিনেমাতে আমরা কি এক্সপেক্ট করি? যে হিরো এনার্জেটিক্যালি আর কি আসবে, এনার্জেটিক্যালি ডায়লগস ডেলিভার করবে, তার প্রপার সোয়াগটা আমরা দেখতে পাবো। এটাই আপনারা সিনেমা থেকে এক্সপেক্ট করেন, তো করেন কি না? কিন্তু আনফর্চুনেটলি এগুলো আপনারা একটাও দেখতে পাবেন না এখানে। সলমান খানকে দেখলে মনে হচ্ছে একটা লেথার্জিক ছেলে, মানে মনে হচ্ছে ঘুম থেকে সবে উঠেছে, মানে এর কিছুই করার ইচ্ছা নেই। মানে এই ঘুম থেকে উঠে কোনো মতে শুটিং করছে, মানে এতটা লেথার্জিক লাগছে না? অ্যান্ড তার উপরে সলমান খান মানে অতিরিক্ত ইমোশনাল লাগছে ওকে। মানে সারাক্ষণই সলমান খান কান্নাকাটি করছে, সারাক্ষণই একা একা থাকছে, এরকম একটা ওর মানে রোল পেয়েছে। ও সারাক্ষণ একা একা আছে, সারাক্ষণ কান্নাকাটি করছে। মানে এই সলমান খানকে যেন আপনারা কেউ দেখেনি নি। তো প্রচুর নেগেটিভ পয়েন্টস আছে এই সিনেমাতে। তবে হ্যাঁ, কিছু ইন্টারেস্টিং ট্রিভিয়া আছে, আগে বলে নিই। তো এই সিনেমাতে আর কি কিছু পুরনো ফিল্মকে ট্রিবিউট দেওয়া হয়েছে। যেমন অমিতাভ বচ্চনের দিওয়ারকে ট্রিবিউট দিয়েও ডায়লগ আছে, মানে ডায়লগসের থ্রু দিয়ে ট্রিবিউট দেওয়া হয়েছে। একটা ডায়লগ ছিল যে ये विराट बख्शी है, कोई दीवार का अमिताभ बच्चन नहीं जो फेंका हुआ নোট लेगा नहीं। তো অমিতাভ বচ্চনের দিওয়ারকে ট্রিবিউট দেওয়া হয়েছে। অ্যান্ড সেই ট্রেনের সিনটা মনে আছে তো, যেটা ট্রেলারে দেখানো হয়েছিল? ওই ট্রেনে সলমান খান মুকদ্দর কা সিকান্দার নিয়ে একটা ডায়লগ দিল। তো মুকদ্দর কা সিকান্দারকে ট্রিবিউট দেওয়া হয়েছে। অ্যান্ড প্লাস আর মুরুগাডোসের যে পরবর্তী বলিউড সিনেমা ছিল আফটার গজনি, সেটা ছিল হলিডে, যেটা আবার ওর নিজেরই তামিল সিনেমা তুপক্কির রিমেক ছিল। তো ওই হলিডে সিনেমাতে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার নাম কি ছিল? বিরাট বক্সি। ইয়েস, এই বিরাট বক্সি ক্যারেক্টার, এই নামটা আবার ইউজ হয়েছে। তো এই রোলটা এখানে নবাব শাহ প্লে করছিল। তো তার একটা ছোট্ট রোল ছিল এই সিনেমাতে। অ্যান্ড আরও কিছু জিনিস বলার আছে এই সিনেমা নিয়ে। সেটা হচ্ছে সলমান খান যেন এই সিনেমাটাকে আবার ঘোষ ডিরেক্ট করেছে। তো কয়েক বছর ধরে দেখছি সলমান খান আজকাল বড্ড বেশি নিজের সিনেমাকে ঘোষ ডিরেক্ট করার ট্রাই করছে। অনেক সময় সলমান খান কি করছে, ঠিক আছে, ও নিজের টিপিক্যালি ফ্যামিলি অ্যাঙ্গেল ড্রামাগুলোকে প্রত্যেকটা সিনেমাতে জোর করে ঢুকিয়ে যাচ্ছে। ওর মাথার উপর থেকে সুরজ বরজাতিয়ার হ্যাংওভারটা কিন্তু কোনোদিনও কাটবে না, এটা আমি বুঝে গেছি। মানে সুরজ বরজাতিয়া
সাথে সলমান খান প্রথম হিট সিনেমা দিয়েছিল মানে প্যার কিয়া, তারপরে ওর সঙ্গে আরও হিট সিনেমা দিয়েছে, হাম আপকে হ্যায় কন, তারপরে হাম সাথ সাথ হ্যায়, তারপরে প্রেম রতন ধন পায়ো। তো সেই সব ফ্যামিলি হ্যাংওভারটা সলমান খানের মাথা থেকে এখনও কাটেনি। অতিরিক্ত ফ্যামিলি ড্রামা সিনেমাতে ছিল, বিশ্বাস করুন 3-4টা অ্যাকশন সিন রয়েছে, মানে যেরকম কমার্শিয়াল মশালা ফ্লিক আমাদেরকে প্রমিস করা হয়েছিল সেটা কিন্তু ছিল না এই সিনেমাতে। মানে সিনেমা কিন্তু সেটা ডেলিভার করতেই পারেনি। আপনাদের দেখে মনে হবে যেন একটা কোনো ন্যাকা কান্না ফ্যামিলি ড্রামা দেখছেন। সলমান খান সারাক্ষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, সারাক্ষণ কান্নাকাটি করে যাচ্ছে, এ কি সলমান খান রে ভাই, কাকে দেখছি, এমনটা মনে হবে। আর তাছাড়া সলমান খানের একটা এনজিও রয়েছে, আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে বিং হিউম্যান। তো মনে হচ্ছে সলমান খানের ওই নিজের এনজিওর কাজকে মনে হচ্ছে এখানে প্রমোট করছে। সে বাচ্চাদের জন্য অনেক কিছু দান ধ্যান করে থাকে না, তো সেই জিনিসটা এখানেও সে করেছে। তো এমনিতেও তার মানে একটা ক্যারেক্টার, তার মানে রাজা সাহেব তাকে বলে, রাজকোটের মানে শেষ রাজা। তো তার স্ত্রীর রোল এখানে প্লে করছেন রশ্মিকা মন্দানা। তো সে প্রজাদের জন্য অনেক কিছু কাজ করে, প্রজাদের জন্য আর কি সে নিজের প্রাণ নিছাবর করে দিয়েছে, নিজের পুরো জীবনটা আর কি নিজের প্রজাকে উৎসর্গ করেছে। তো ওর সেরকম ক্যারেক্টার রয়েছে, কিন্তু বারবার আপনাদের মনে হবে যেন ওই বিং হিউম্যানের যেন ওই ইমেজটাকে সলমান খান এটা দিয়ে আর কি বুস্ট আপ করার ট্রাই করেছে। এখানে বাচ্চাদের সাথে সলমান খানের সিনস রয়েছে প্রচুর, তো এটাতে আপনাদের পার্সোনালি ব্যাপারটা খুব মনে হবে। অ্যান্ড আর মুরুগাডোস, ঠিক আছে, তার আর কি এখানে গজনি অ্যান্ড তার আরেকটা সিনেমা রয়েছে স্ট্যালিন, এই দুটো সিনেমার কিন্তু ছাপ এই সিনেমাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। মানে স্ট্যালিনের ছাপটা বেশি বোঝা যাচ্ছিল চিরঞ্জীবীর সাথে যে সিনেমাটা করেছিল। এটাও ভেরি কোইন্সিডেন্টলি একটা মানে 2000-এরই হলিউড সিনেমা পে ইট ফরওয়ার্ড, এই সিনেমা থেকেই আর কি কোর আইডিয়াটা নিয়ে চিরঞ্জীবীর সাথে সে স্ট্যালিন করেছিল। অ্যান্ড সেই স্ট্যালিন সিনেমাটা হিন্দিতে রিমেক হয়েছিল অ্যাজ জয় হো, অ্যান্ড জয় হোতে সলমান খানই কিন্তু লিড রোল প্লে করেছিল। তো সলমান খানের সেই হিউম্যানিটির প্রতি সেই যে ওর যা ভাবনা চিন্তা হিউম্যানিটি, তো সেই হিউম্যানিটি নিয়ে এই মেসেজটা এখানে রয়েছে। প্লাস ফ্যামিলি ড্রামা নিয়ে সলমান খান আর কি সলমান মেসেজ দিয়েছে এখানে, অ্যান্ড প্লাস অ্যালফা মেল নিয়েও কিন্তু এখানে মেসেজিং রয়েছে। তবে সেই মেসেজিংগুলোকে প্রপারলি ইউজ করা যেত, যেটা হয়নি, মেসেজিংগুলো কিন্তু প্রপারলি ইউজ হয়নি। আর আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট কি জানেন সিনেমাটাতে, ল্যাক অফ স্ট্রং ভিলেন্স। সত্যরাজ মেন ভিলেন আছে, তার ছেলে প্রতীক বব্বার সেও একটা আর কি ভিলেন। তাছাড়া কিশোর কান্নাডা ইন্ডাস্ট্রির যে অ্যাক্টার, যে প্রচুর আর কি সাউথে সিনেমা করেছে প্রায় প্রত্যেকটা ভাষায়, তো সে আর কি হিন্দি সিনেমাতে বলিউডে ডেবিউ করলো এটা দিয়ে, তো সেও রয়েছে। ভিলেন আছে কিন্তু ভিলেনের কাছে পাওয়ার নেই, ভিলেন আছে কিন্তু পাওয়ারলেস, মানে ভিলেনগুলোকে যেন ইজিলি হারিয়ে চলে যাচ্ছে, মানে ভিলেনদের সেই স্ট্রেংথ নেই। অ্যান্ড আমি সিকান্দার সিনেমার ট্রেলার রিভিউ করার টাইমে এই কথাটা বারবার করে বলেছিলাম যে হিরোকে যদি হিরোইজম দেখাতে হয় তার জন্য ভিলেনকে স্ট্রং বানাতে হবে। ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে হিরোর হিরোইজম করে লাভটা কী হবে? ভিলেনই স্ট্রং না তো হিরোর কিসের হিরোইজম বস, কাই কি হিরোইজম? তো সলমান খানের ভাই হিরোইজমটা বেকারই গেছে। কিন্তু সলমান খানের কিন্তু হিরোইজমকে অতিরিক্ত সেলিব্রেট করার চেষ্টা হয়েছে, সলমান খানের হিরোইজমকে এত বেশি সেলিব্রেট করার চেষ্টা হয়েছে যে ওকে পুরো প্রমিনেন্স দিতে গিয়ে বাকি যতগুলো ক্যারেক্টার সে সিনেমাতে রয়েছে প্রত্যেকে সাইড লাইন হয়ে গেছে, ওয়েস্টেড হয়ে গেছে। মানে মনে কি হচ্ছে দেখে বলবো, একটা মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের শোরুম, মানে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর একটা বড় শোরুম খুলে বসে আছে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর দোকান খুলে বসে আছে, দোকান খোলা बैठा মানে সব প্রপস অ্যান্ড ফার্নিচার্স আর কস্টিউম হিসেবে রয়েছে, কারো কোনো অ্যাক্টিভ রোল নেই। আর রশ্মিকা অ্যান্ড গজনির ছাপ এই সিনেমাতে কী করে আছে এবার বলছি। তো গজনি সিনেমাতে আমির খানের নাম কি ছিল? সঞ্জয়। এখানে সলমান খানের নামও সঞ্জয়, যেটা আমরা ট্রেলারে বুঝেছিলাম। অ্যান্ড গজনি সিনেমাতে যে লিড অ্যাক্ট্রেস ছিল আসিন থোট্টুমকল, ওর ক্যারেক্টার কিন্তু সেখানে মারা যায়। এখানেও কিন্তু লিড অ্যাক্ট্রেস রশ্মিকা মন্দানা, তার ক্যারেক্টার খুব তাড়াতাড়ি মারা যায়, মানে ফার্স্ট হাফেও তাকে বেশিক্ষণ দেখতে পাবে না, তার ক্যারেক্টার খুব বেশিক্ষণ এই সিনেমাতে ছিল না, মানে সেও মারা যায় ফটাফট। তো এখান থেকে গজনির ছাপ। তো গজনি আপনারা সবাই জানেন 2000 সালে আরেকটা হলিউড সিনেমা মেমেন্টো,
তার তার আইডিয়াটাকে আর কি গজনিতে AR মুরুগাডোস ইউজ করেছিলেন। তো ভাবুন, তার দুটো সিনেমার ছাপ, গজনি আর স্ট্যালিন, দুটোই কিন্তু হলিউড সিনেমার থেকে আর কি কোর আইডিয়াটা নেওয়া। অ্যান্ড AR মুরুগাডোসের একটা কিন্তু প্রচণ্ড মিসড অপরচুনিটি বস। মানে সে অনেক ভালো ডিরেক্টর, সে নিজের হিরোজদেরকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, সে কিন্তু মশালা সিনেমা খুব ভালোভাবে বানাতে জানে, কিন্তু এইটা কমার্শিয়াল মশালা সিনেমার নামে ধাপ্পা প্রমাণিত হয়েছে, ধাপ্পা। আপনারা একটা প্রপার মশালা কমার্শিয়াল সিনেমা এক্সপেক্ট করছেন তো? মানে এই সিনেমাটা একবার দেখবেন তখন মনে হবে ধাপ্পা, আপনাদেরকে মানে আপনাদের সাথে যেন বেইমানি করা হয়েছে। মানে মনে হবে এত ফ্যামিলি ড্রামা, ন্যাকা কান্না ভাই কোত্থেকে চলে এলো ফ্যামিলি ড্রামা, তার উপরে জয় হো পার্ট 2 মনে হবে আপনাদের দেখে। সলমান খান জয় হো করেছিল না স্ট্যালিনের রিমেক, ওটার যেন আবার পার্ট 2 চলছে এখানে, এই মনে হবে। তো বস সলমান খানকে এতটা লেথার্জিক লেগেছে না, মানে এবারে সলমান খানকে কিছু একটা করতে হবে বস। ওর মানে বয়সের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। রশ্মিকা মন্দনার সাথে সলমান খানের কেমিস্ট্রি, সরি ভাই, কেমিস্ট্রি একদমই জমছে না। ট্রেলারেই বলেছিলাম ওদের কেমিস্ট্রি বেকার লাগছে, এখানেও বেকারই লেগেছে বস। মানে বয়সের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে, আর এদের মানে বয়সের ডিফারেন্সটা না পরিষ্কার বোঝাই যাচ্ছে। অ্যান্ড সলমান খানকে এবার একটু মোটা মোটাও লাগছিল। দেখবেন সলমান খান প্রত্যেকটা সিনেমাতে নিজের শার্ট খুলে আর কি বডি দেখায়, এখানে সলমান খান আনফর্চুনেটলি বডি দেখাতে পারেনি, বিকজ সলমান খানকে কিন্তু এবার একটু মোটা মোটা লাগছে, বয়সের ছাপ বোঝা যাচ্ছে। তো এখানে সলমান খান এবারে নিজের ট্রেডমার্ক ওই স্টাইলটা দেখাতে পারেনি। তো এবার সলমান খানকে কিন্তু একটু ভেবে চিনতে সিনেমা সাইন করতে হবে। অ্যান্ড সলমান খানের প্রপার স্ক্রিপ্ট সেন্স একদম নেই, মানে তার স্ক্রিপ্ট সেন্স খুবই খারাপ, খুবই খারাপ। অ্যান্ড সলমান খান একটা জিনিস বারবার ভুল করছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমা ও নিজের হাতে নিয়ে নিচ্ছে, মানে ডিরেক্টরকে সেই ফ্রিডমটাই সলমান খান একদম দিচ্ছে না, একদম দিচ্ছে না। তো এটা সলমান খানের অনেক বড় ভুল। শাহরুখ খানকে দেখে কিছু শেখা উচিত। শাহরুখ খান এই যে পাঠান জওয়ান করলো, সিদ্ধার্থ আনন্দ আর অ্যাটলি কুমারকে শাহরুখ খান ফুল ফ্রিডম দিয়েছিল, যে ভাই তোমরা যেটা বলবে আমি সেটা করবো। শাহরুখ খান কিন্তু নিজের ডিরেক্টরকে সাধারণত ফুল ফ্রিডম দিয়ে থাকেন। তো সেই কারণে কিন্তু দেখবেন মানে পাঠান সিনেমাটা যদিও খুব একটা ভালো ছিল না কোয়ালিটি ওয়াইজ, কিন্তু শাহরুখ খানকে যথেষ্ট কনভিন্সিং লেগেছে। আর জওয়ান সিনেমাটা কোয়ালিটি কোয়ান্টিটি দুটো দিকেই খুব ভালো ছিল। শাহরুখ খানকে এই বয়সে এখনও কনভিন্সিং লাগছে। শাহরুখ সলমান আমির তিনজনের তো সেম বয়স, শাহরুখ খানকে এখনও কনভিন্সিং লাগে। মানে বুড়ো বয়সেও শাহরুখ খান ফাটিয়ে দিচ্ছে, কিন্তু সলমান খান এই বয়সে তার মানে কী হয়ে গেছে বস? সলমান খান একদমই কিচ্ছু করতে পারছে না। সলমান খানকে একদম মানে লেথার্জিক ছেলে লাগছে, মানে পুরো বুড়ো বুড়ো লাগছে ওকে অনেক জায়গায়। মানে এবার সলমান খানকে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে বস। মানে ওই টিপিক্যাল আর হিরোইজম সলমান খানের কিন্তু এখানে মানে আমি দেখতেই পাইনি, মানে আপনারা দেখতে পাবেনই না। মানে আপনাদের যদি সিনেমাটা দেখতে হয় দয়া করে দবং, রেডি, বডিগার্ড এরকম এক্সপেকটেশন নিয়ে যাবেন না, কিক, সুলতান এসব এক্সপেকটেশন নিয়ে যাবেনই না। মানে এটা কিন্তু সলমান খানের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফিল্মস। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মানে ট্রেড ফিগার, সে সিনেমাটা অন ইটস ফার্স্ট ডে 26 থেকে 28 কোটির এটা কিন্তু ওপেনিং নিয়েছে। তো অনেকের আশা ছিল যে ফার্স্ট ডেতে এটা অ্যারাউন্ড 50 কোটির মতন ওপেনিং করবে, অ্যান্ড 3 দিনে সিনেমার কালেকশন 150 কোটির মতন হতে পারে। বাট আনফর্চুনেটলি ওই মার্ক থেকে এই সিনেমাটা অনেক দূরে রয়েছে। তো সলমান খানের ক্যারিয়ারে কিন্তু 26 থেকে 28 কোটির ওপেনিং, এটা কিন্তু খুবই লো ওপেনিং, খুব বাজে ওপেনিং। টিকিট সেলসই কিন্তু মানে প্রচণ্ড আন্ডারওয়েলমিং ছিল। মানে এই সিনেমাটা ট্রেলার দেখার পরেই যেন অডিয়েন্স ধরেই নিয়েছে যে এই সিনেমাটা ভালো দাঁড়াবে না। মানে অডিয়েন্সের মধ্যেই সিনেমাটাকে নিয়ে সেরকম গার্মি বা সেরকম এক্সপেকটেশন ছিলই না। মানে অডিয়েন্সরা যেন আগের থেকে জেনেই বসে আছে যে সলমান খান এই সিনেমা দিয়েও ডিসঅ্যাপয়েন্ট করবে, বিকজ এই সিনেমার টিজার ট্রেলার কিন্তু খুব একটা ভালো ছিল না। ট্রেলারের থেকেই আমার মনে হচ্ছিল যে সিনেমার খুব একটা ভালো দাঁড়াবে না। তো যেটা আর কি দেখার পরেও আমরা বুঝতে পেরেছি। প্লাস এই সিনেমাতে একটা দুটো কমেডি সিন ছিল যেগুলো ওয়ার্কআউট করেনি। আরেকটা সিনেমাকে ট্রিবিউট জানানো হয়েছিল রবার্ট ডি নিরোর ট্যাক্সি ড্রাইভারকে। তো যতীন সারনা ওই অ্যাক্টরটাকে তো আপনারা চেনেনি, যে সিক্রেট গেমসে ছিল, প্লাস
রণবীর সিং এর সেই 83 সিনেমাতে ছিল, যশপাল শর্মা রোল প্লে করেছিল সেখানে। তো সেই যতীন সান্না যে ট্যাক্সি ড্রাইভারের রোল প্লে করেছে, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে ডি নিরো। রবার্ট ডি নিরো সেই ট্যাক্সি ড্রাইভার সিনেমাটা করেছিল, ওটাকে আর কি ট্রিবিউট জানানো হয়েছে। তো বস, এগুলো একটাও সিনেমার হিতে তো কাজ করেনি। তো এই সিনেমাটা পুরো জলে ডুবে গেল, পুরো ডুবেছে, পুরো ঝুলিয়েছে সিনেমাটা। মানে সলমান খান যতদিন ধরে আর কি ঘোষ ডিরেক্ট করে যাবে, যতদিন ধরে সলমান খান ডিরেক্টরসকে ডমিনেট করে যাবে, সলমান খানের যা পার্সোনালিটি এখন, মানে সে ডিরেক্টরদেরকে উল্টে ডমিনেট করে, মানে এখন তার এরকম ইমেজ হয়ে গেছে। তো যতক্ষণ সলমান খান নিজের এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করছে না, তার সিনেমা সত্যি বক্স অফিসে কিন্তু আর ওয়ার্ক করবে না, এটা শিওর শট, আপনারা জেনে রাখুন। আমি তো জানি অনেক আগের থেকে যে সলমান খানের এরকম নেচার আছে। তো বস, ইয়ে সিনেমা তো গিয়েও, অ্যান্ড তার সাথে সাথে AR মুরুগাডোসের ক্যারিয়ার ফিনিশড, খতম, টাটা, বাই বাই, গুড বাই, এটাই বলতে হবে AR মুরুগাডোসকে নিয়ে, খতম, টাটা, বাই বাই, গুড বাই। এমনিতেও সাউথের ইন্ডাস্ট্রি AR মুরুগাডোসকে সাইডলাইন করে দিয়েছে, কোনো বড় সুপারস্টার সেখানে AR মুরুগাডোসের সাথে কাজ করতে চায় না। এবারে এই সিকান্দারটা তার একমাত্র হোপ ছিল, এটা দিয়ে যদি তার ক্যারিয়ারটা আবার ব্যাক অন ট্র্যাক আসতে পারত, বাট সেটা এবারে হলো না। তো ভাই, খতম, টাটা, বাই বাই, গুড বাই, হো গয়া ক্যারিয়ার খতম তোমারা। এবার AR মুরুগাডোস পরের বার কোনো কাজ পাবে কি না, পরের বার ডিরেকশন করার সুযোগ পাবে কি না, আমি তো বস জানি না। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে এসছেন, ঠিক আছে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের সিনেমাটা। আর আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ভাবছেন সিনেমাটা দেখে আসবেন। তো দেখুন, আপনাদের উপরে তো আর জোর খাটাতে পারবো না। জোর খাটাতে কি পারবো? ডেফিনেটলি পারবো না। আপনাদের নিজেদের চয়েস রয়েছে, আপনাদের নিজেদের আওয়াজ আছে, নিজেদের ফ্রিডম আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। কিন্তু যদি আমার থেকে সাজেশন চান, দয়া করে এটাকে দেখে আসবেন না। ডোন্ট ওয়েস্ট ইয়োর মানি অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। আর যদি এটাকে হলে দেখতে চান, খুব ডিসঅ্যাপয়েন্ট হবেন, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্ট হবেন। মানে এই সলমান খানকে আপনারা এবার দেখতেই চাইবেন না। তো এটা হচ্ছে আমার সাজেশন। তো এরপরে কি করতে হবে না করতে হবে সেটা আপনারা জানেন। তো এরপরে কি করতে হবে আপনারা এটাও জানেন। আমার ভিডিওটাকে লাইক করতে হবে, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।